খানবাড়ির যমজ দুই ছেলে দীর্ঘদিন পর লন্ডন থেকে বাংলাদেশে ফিরছে। তাদের রিসিভ করতে এয়ারপোর্টে উপস্থিত বাড়ির প্রধান সাগর খান ও তার ছোট ভাই রাসেল খান। একই মুখ, একই অবয়ব, তবু স্বভাবে আকাশ পাতাল তফাত। তুষার খান মুখ ভরা হাসি, চোখে প্রাণ চাঞ্চল্য, গায়ের রং শ্যামলা, উচ্চতা 6 ফুট, নিয়মিত জিম করার কারণে শরীর শক্তপুক্ত, পরনে নীল শার্ট, কালো প্যান্ট, হাতে নীল রঙের ট্রলি ব্যাগ, চোখে চশমা যা বারবার নাকের উপর থেকে সরে যাচ্ছে। বাবা ও চাচাকে দেখে দূর থেকে হাত নেড়ে ইশারা করল সে। অন্যদিকে তুহিন খান তুষারের থেকে মাত্র 1 মিনিট বড়, কিন্তু তার চারপাশে যেন এক অদ্ভুত নীরবতা। মুখে কোনো হাসি নেই, চোখে নেই আনন্দের আলো, গায়ের রং ফর্সা, উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, জিম করা সুটাম শরীর, পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে কালো ব্যাগ, চোখে কালো চশমা, মুখে মাস্ক আর মাথায় ক্যাপ। সাগর খান ছেলেকে দেখে আবেগে জড়িয়ে ধরলেন। তুহিন নিজেকে সামান্য ছাড়িয়ে নিয়ে ভদ্র গলায় বলল, কেমন আছেন? কিন্তু তুষার পুরো উল্টো, বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, বাবা, তোমাদের অনেক মিস করছি। ছোট ছেলের কথায় সাগর খান খুব একটা খুশি হলেন না। তিনি চেয়েছিলেন এই কথাটা বড় ছেলে তুহিনের মুখে শুনতে, কিন্তু তুহিন আর কিছু না বলে গাড়িতে উঠে পড়ল। রাসেল খান মৃদু হেসে বললেন, বাতিজা, মাস্কটা হলো, কত বছর ধরে তোকে দেখি না। তুহিন শান্ত স্বরে উত্তর দিল, আঙ্কেল সরি, আমি পারবো না, আর আমি তো তুষারের মতোই দেখতে, তাহলে আমার মুখ দেখার দরকার কি? সাগর খান ছেলের দিকে তাকিয়ে রইলেন, কিছু বললেন না। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে থামলো খানবাড়ির সামনে। সবাই গাড়ি থেকে নামলো। তুহিন চুপচাপ দাঁড়িয়ে রইল, আর তুষার বাড়ির চারপাশ ভালো করে দেখে ভিতরে ঢুকে সবাইকে সালাম দিল। তুহিন নিজের লাগেজ কাঁধে নিয়ে ভিতরে ঢুকতে তার জন্য অপেক্ষা করছিল তানিয়া বেগম, জমজমের মা। ছেলেকে দেখে তিনি আবেগ জড়িয়ে ধরলেন। তুহিন ধীরে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, মা, বাচ্চাদের মতো কান্নাকাটি করো না, আমি তো তোমার সামনেই আছি। শরীর ঠিক আছে তো? তানিয়া বেগম হেসে বললেন, আমার সামনে এত বড় ডাক্তার দাঁড়িয়ে আছে, আমি ভালো না হয়ে পারি? এবার চশমা, মাস্ক আর ক্যাপ খুল। তুহিন বিরক্তির চাপ লুকিয়ে বলল, তোমরা কি সবাই মিলে এগুলো খোলানোর পেছনে পড়েছ? সবার সঙ্গে কথা শেষ করে সে উপরে যেতে উদ্যোগ হলো। ঠিক তখনই সিঁড়ির দিক থেকে একটি কণ্ঠ ভেসে এলো। ফোনে কথা বলতে বলতে নামছে মায়া। তুহিন হঠাৎ থমকে গেল। এক মুহূর্তে তার বুকের ভিতরটা কেঁপে উঠল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না মায়া। সে কি সত্যি বেঁচে আছে, নাকি স্মৃতির কোনো পরিচ্ছবি? তানিয়া বেগম বললেন, মায়া, এখানে আসো, এটা তোমার বড় ভাই তুহিন খান, তুষারের বড় ভাই। মায়া হাসি মুখে বলল, হাই, আমি মায়া, আপনার ছোট ভাইয়ের হবু স্ত্রী। তুহিন কোনো উত্তর না দিয়ে চুপচাপ উপরে চলে গেল। মায়া কিছুক্ষণ হা করে তাকিয়ে রইল। এত বছর লন্ডনে ছিল, একটা চকলেটও দিল না, কি কিপটা লোক বাবা। সাদিয়া জাহান প্রভা হেসে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? যা, তুষারকে কফি দিয়ে আয়, আর তুহিন ভাইকে নাস্তা দিয়ে আসিস। মায়া নাক সিটকে বলল, হা যাচ্ছি। দেখি নবাব তুষার বরফ কি করে। তুষার রুমে না গিয়ে ছাদে চলে গেল, আর তুহিন কোনো কিছু না ভেবে ঢুকে পড়ল তুষারের রুমে। মাত্র 7 বছর বয়সে তুহিনকে লন্ডনে মামা কাদির মোল্লার কাছে পাঠানো হয়েছিল। এখন তার বয়স 27। প্রায় 20 বছর পর সে বাংলাদেশে ফিরছে। তুষার 6 বছর ধরে লন্ডনে থেকে ও বহুবার দেশে এসেছে, কিন্তু তুহিন একবারও না। কথা বলতো কম, বছরে 3 বার ফোন, তাও কয়েক মিনিটের বেশি নয়। তুহিন ফ্রেশ হয়ে ব্যাগ থেকে ল্যাপটপ বের করেছিল। ঠিক তখনই মায়া ঘরে ঢুকে তাকে তুষার ভেবে বলতে শুরু করলো, তোমার বড় ভাইটা জানো কি, একেবারে বজ্জাত। আমি হাই দিলাম, কথা বলল না, একটা চকলেটও দিল না। তুহিন চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। মায়া বিরক্ত হয়ে বলল, কি হয়েছে, এমন করে তাকিয়ে আসো কেন? কাছে বসো। এই মেয়ে, দূরে যাও। তুহিনের কণ্ঠ ঠান্ডা। মায়া অবাক, কি সত্যি বলছে? আগে তো বলতে তুমি আমাকে ভালোবাসো না। তুহিন চোখ নামিয়ে বলল, আমাকে ভালো করে দেখো তো, আমি কে? মায়া লজ্জামাখা মুখে বলল, তুমি তুষার খান, আমার বাচ্চার বাবা। তুহিন রেগে উঠল, এই মেয়ে চুপ করো, আমি তুষার না, আমি তুহিন খান, তোমার বাচ্চার বাবা না, চাচা। মায়া বিশ্বাস না করে তুহিনের মুখ দুদিকে ঘুরিয়ে দেখলো।
আরে কি করছো, পাগল হয়ে গেলে নাকি তুহিন? মায়া হেসে বলল, আমার সাথে মজা নিচ্ছ? তুমি তো তুষার। তুহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখো আমার চোখ নীল আর তুষারের চোখ সাধারণ, এবার বিশ্বাস হয়েছে? এই বলে পকেট থেকে একটা চকলেট বের করে দিল। চকলেট চাইছিলে না, তুমি কেন খাবে? তোমার বাচ্চা খাবে। মায়া ব্রু কুচকে বলল, একটা চকলেট, আপনি তো খুব কিপটা। তুহিন হেসে বলল, আরেকটা দিতে হলে লাগেজের কাছে যেতে হবে। তো যান, কে বারণ করেছে? মায়া। তুহিন টানটা হাসি দিয়ে বলল, আমার কুলে তো বাচ্চার মা বসে আছে, তাকে নিয়ে যাব যদি অনুমতি দেও। মায়া রেগে উঠে বলল, অসভ্য লোক, আমি আপনার বাচ্চার মা হব কেন? আমি তুষারের বাচ্চার মা হব। তুহিন নির্বিকার গলা বলল, আমি যদি অবশ্যই হই তাহলে একটু অসভ্যতা করি। এই বলে সে মায়াকে আলতো করে নিজের কুল থেকে ফালিয়ে দিল। মাজাটা ভেঙে গেল রে। তুহিন খান একটু চিন্তিত হয়ে মাথা নিচু করে মায়ার মুখে মুখে দাঁড়িয়ে সিরিয়াস গলায় বলল, তোমার মাজা ভেঙে গেছে, আমি ভাবছি তোমার বাচ্চার বাবার কি হবে। তুহিনের নিঃশ্বাস মায়ার মুখের খুব কাছে চলে এলো। মায়া ও জানতে ঘন ঘন শ্বাস ফেলছে। তুহিন খান হঠাৎ মাথা উঁচু করে বলল, এই পানি খাও। এত শ্বাস নিচ্ছ কেন? মায়া চোখ নামিয়ে বলল, না নীল চোখ, আমি পানি খাবো না, আপনি বেশি করে পানি খান। তুহিন খান কঠিন গলায় বলল, এই দাঁড়িয়ে যাও। মায়া বিরক্ত হয়ে বলল, কি বলবেন জলদি বলেন। তুহিন খান টুটের কোণে হাসি টেনে বলল, এত তাড়া কিসের, আমার বাচ্চার মা। মায়া রেগে গিয়ে চোখ তুলে তাকালো, এই আর একবার বললে আপনার নাক ভেঙে দেব। তুহিন খান হেসে বলল, আচ্ছা এখন দেখা যাবে এটা কি তোমার বাচ্চার চাচার রুম। মায়া দাঁতে দাঁত চেপে বলল, আপনি আবারও বলছেন? তুহিন খান রহস্যময় হাসি দিয়ে বলল, পাশের রুমটা আমার জন্য গুছিয়ে দেবে আমার বাচ্চার মা। মায়া ক্রুদ্ধ হয়ে বলল, পারবো না, আমি কি আপনার বউ লাগি যে আপনার রুম গুছিয়ে দেব? তুহিন খান হঠাৎ সিরিয়াস হয়ে গেল, তুমি আমার বউ হতে চাও? তুমি আমার বউ না, কিন্তু আমার বাচ্চার মা। আর শুনো, আমার থেকে দূরে থাকবে। মায়া কিছু না বলে রুম থেকে বেরিয়ে এলো। নিজের মনে ভাবতে লাগলো, কি আজব লোক, আমি তো না বুঝে বলছি আমার বাচ্চার বাবা, তার জন্য কি এতবার বলা লাগে। সামনে তুষার খান পুদিনা গাছ হাতে দাঁড়িয়ে। তুষার খান জিজ্ঞেস করলো, কোথায় ছিলে এতক্ষণ? মায়া তাকিয়ে বলল, তুমি নীল চোখ না কি তুষার, এটা আগে বলো। তুষার অবাক হয়ে তাকিয়ে রইল, মানে? পেছন থেকে তুহিন খান হেসে বলল, আরে ভাই, এ আমাকে তুই ভেবেছে, আমি তুহিন খান, আমার নীল চোখ, আর তোর তো সাধারণ মানুষের মতো চোখ, তাই গুলিয়ে ফেলছে। কে কোনটা বুঝতে পারছে না। তুহিন আমার বাচ্চার মা বলতে যাবার আগেই মায়া চিৎকার করে উঠল, হ্যাঁ এটাই। তিনজন একসাথে নিচে নামলো। তুহিন খান বলল, মা আমার রুম কোথায়? তানিয়া বেগম উত্তর দিলেন, 3 তলায়। তুমি একা থাকতে পছন্দ করো বলে পুরো অর্ধেক ফ্ল্যাট তোমার। তুহিন খান জিজ্ঞেস করলো, আর বাকি অর্ধেক? তানিয়া বেগম বললেন, মায়া ছোটবেলা থেকেই 3 তলায় থাকে, তাই এখানেই। তুহিন খান শুধু বলল, ওহ। তানিয়া বেগম হাসি মুখে বললেন, চলো আগে খাবার খাও, এতটা পথ জার্নি করে এসেছো। 4 জন একসাথে ডাইনিং টেবিলে বসে খেতে লাগলো। সাগর খান বললেন, তুহিন তুমি কি আমাদের বিজনেসে আসতে চাও? তুহিন খান শান্ত গলায় বলল, না ড্যাড, আমি ডক্টরই থাকবো, আর কয়েকদিন পর আবার লন্ডনে চলে যাব। তুষার খান অবাক হয়ে বলল, কি বলছো, কতদিন থাকবে? তুহিন খান বলল, সত্যি বলতে একদিনও বাংলাদেশে থাকতে ইচ্ছা করে না, কিন্তু আমাকে 3 মাস থাকতে হবে। তুষার খান বলল, কি আমার বিয়ে ঈদের পর? তুমি তার আগেই চলে যাবে? রাসেল খান বললেন, তুহিন দেশের ছেলে হয়ে দেশে থাকতে এত অনীহা কেন? তুহিন খান ঠান্ডা গলায় বলল, আঙ্কেল আমার বাংলাদেশে ভালো লাগে না। নিতুল খান হেসে বলল, চাচা তুহিন ভাইকে যদি বিয়ে দিয়ে দেন দেখবেন লন্ডনে যেতে চাইবে না। তুহিন খান নিতুলের দিকে তাকিয়ে চুপ করে রইল। হঠাৎ সে সাগর খানের দিকে তাকিয়ে বলল, বাবা এই মায়া মেয়েটিকে আমার মনে হয় একে আগেও দেখেছি। সাগর খান বিষয়টা ঘুরিয়ে বললেন, এসব ভাবছো কেন? মায়ার বয়স মাত্র 18, তুমি তো 20 বছর ধরে লন্ডনে। তুহিন খান গম্ভীর গলায় বলল, বাবা সেই মেয়েটি কি এখনো বেঁচে আছে নাকি মারা গেছে? নামটা ঠিক মনে পড়ছে না। তুষার খান ধীরে বলল, ভাই এটা কি তোমার প্রথম ভালোবাসা, যাকে 20 বছর পর ও মনে রেখেছ? সাগর খান রেগে গিয়ে বললেন, চুপ করো, যা বুঝো না তা নিয়ে প্রশ্ন করো না।
তুহিন খান চেয়ার টেলে উঠে দাঁড়িয়ে বলল, বাবা, যদি কোনোদিন জানতে পারি সেই মেয়েটি জীবিত তাহলে কি হবে বুঝতে পারছো? এই কথা বলেই সে খাবার না খেয়ে উপরে চলে গেল। তুষার খান বিস্মিত হয়ে বলল, বাবা, কি এমন হয়েছে যে ভাই এত রেগে গেল? 7 বছর দেশে ছিল, এই 7 বছরে কি ঘটেছে? সব কথা চুপচাপ শুনছিল রহিমা বেগম। তিনি এই বাড়ির কাজের মানুষ। হঠাৎ তার মুখের রং বদলে গেল, চোখে যেন আগুন জ্বলে উঠল। রহিমা বেগম বারবার আট চোখে তুহিনের দিকে তাকিয়ে আছে। তুহিন খান অল্প কিছু খেয়ে চলে গেল। তানিয়া বেগম শুধু তাকিয়ে আছে। তুষার খান, বাবা ভাই কার কথা বলছে? সাগর খান, কতবার বলেছি তোকে বড়দের ব্যাপারে কথা বলতে বারণ। তুষার খান, তুহিনের থেকে আমি 1 মিনিট ছোট। মুখ গম্ভীর করে বলল নিতুল খান, চাচু তুমি তুষার ভাইকে বিয়ে করিয়ে দেও, আগে তুহিন ভাইকে বিয়ে দেও, তাহলে আর লন্ডনে যেতে যাইবে না। একগাল হেসে সাগর খান, আমি তুহিনকে বলেছি বিয়ে করতে, কিন্তু সে নিষেধ করে দিয়েছে। সে এখন বিয়ে করবে না। আমি এটাও জিজ্ঞেস করলাম তার কোনো মেয়ে পছন্দ আছে নাকি। নিতুল খান, ভাইয়া কি বলছে? সাগর খান, সে কি 5 কথার বেশি কথা বলে? আমাদের সাথে কিছু বলে নাই, এখন না খেয়ে চলে গেল। তুষার খান, ও বাবা, চিন্তা করো না, তুহিন এত জার্নি করেছে তাই খেতে পারে নাই, এখন মনে হচ্ছে ঘুমাবে। তোমার ছেলে রুলসের মধ্যে থাকে। নিতুল খান, এসব ছাড়ো, এখন বাড়ি ছেলে এত বছর আসছে, এটা নিয়ে খুশি থাকো। রাজীব আহসান খান, ভাইয়া নিতুল কিন্তু ঠিক কথা বলেছে, আমি এত বছর তুহিন বাড়িতে আসছে। সাগর খান শুধু মাথা নাড়ল। নিতুল উপরে চলে গেল তুহিনের রুমে। সামনে এসে দরজায় টোকা দিল, তুহিন ভিতরে আসো। নিতুল ভাইয়া আমি। তুহিন কে? ভিতরে আসো। নিতুল ভাই আমি। তুহিন খান ভিতরে ঢুকে যায়। নিতুল ভিতরে ঢুকে এসে দেখে তুহিন ফোন দেখছে। তুহিন খান, কি দরকার? নিতুল এখানে। ভাই তুমিও না, দরকারের জন্য কেন আসবো? তোমার সাথে কথা বলতে আসছি। তুমি আমাদের সাথে কথা বলো না। তুহিন খান, ও এই কারণে। আচ্ছা, মায়া মেয়েটার বয়স কত? নিতুল, 18 বছর। তুমি মায়ার উপর ইন্টারেস্টিং, ডাল মে কুছ কালা হে। তুহিন খান, আমি ইন্টারেস্টিং এই মেয়েটির উপর? আমার হাসি পাচ্ছে। নিতুল খান, এই সত্যি বলো, তুমি কি মায়ার উপর ইন্টারেস্টিং? বলো, তাহলে তো ব্যাপারটা অন্যান্য দিকে চলে যাচ্ছে। তুষারের হবু স্ত্রীকে তুহিন খান নিয়ে যাচ্ছে। তুহিন খান, তুমি কি সবসময় এভাবে কথা বলো? ওই মেয়েটির থেকে তুমি বেশি ইন্টারেস্টিং। নিতুল খান, এই তুমি কি ছেলেদের পছন্দ করো তাই তো বিয়ে করতে বারণ করছো? তুহিন খান চুপচাপ নিতুলের কথা শুনছে। নিতুল খান, আচ্ছা তুমি শুয়ে থাকো, জার্নি করে আসছো, আমি একটু মায়ার সাথে ফাইজলামি করে আসি। তুহিন খান নিতুলের দিকে তাকিয়ে বলল, এটা কি তোমার রোজগার কাজ? নিতুল খান, তুমি বুঝলে কিভাবে এটা আমার রোজগার কাজ? তুহিন খান, এমনি যাও, আমি ঘুমাবো, আর কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে সবাইকে বলে দিও। নিতুল খান তুহিনের কথা শুনে পাশে মায়ার রুমে চলে গেল। যে দেখে তুষার বসে আছে। নিতুল খান বউ ছাড়া কিছুই বুঝে না, সোজা বউয়ের রুমে চলে আসলো। মায়ার মুখ লজ্জায় লাল হয়ে গেছে। তুষার খান, কি করব ভাই, আমার আছে একটা বউ, এখন কাছে না এসে কি অন্য মেয়ের কাছে যাব? মায়া, আমি এখনো আপনার বউ না। তুষার খান, হ্যাঁ তো কয়েক মাস পর তুমি আমার বউ হবে। নিতুল খান, সে আশা ছেড়ে দেও ভাইজি। তুষার খান, কেন? নিতুল খান, আরে ভাই মজা করলাম, সব কিছু সিরিয়াসলি নেও কেন? তুষার খান, আমি সিরিয়াসলি কিছু নেই না, তুহিন তো সব বিষয় সিরিয়াসলি নে, ওই ব্যাপারে ও বটে। মায়া, ওই নীল চোখে বেড়ায় পাইলে হাড়ি ভেঙ্গে সাদে রুদে দিব। নিতুল খান, কেন কি হয়েছে? মায়া, কেমনে বলবো, ওই বেড়ায়, আমারে দেখলেই বলবে আমার বাচ্চার মা ভালো আছে, এই কারণে আমি তার হাড়ি ভেঙ্গে সাদে রোদে দিব। মনে মনে বলছে, এক চেহারার দুইজন চিনতে মুশকিল হয়ে যায়, তাই আর কি একটু হেসে বলল, নিতুল খান তুই একটা পাগল। তুহিন ভাইয়ের গায়ের রং ফর্সা আর তুষার ভাইয়ের গায়ের রং সামলা, বুঝতে অসুবিধা কোথায়? কয়লা আর হীরা কি এক নাকি? মায়া, তুমি কারে কয়লা বললে? তুষারকে? তুহিন কয়লা, তুষার হীরা। রেগে গিয়ে বলল নিতুল খান, আরে বোন রাগ করিস না, আমি এইভাবে বলতে চাইনি। তুহিন ভাই সুন্দর হলেও তার মন মেজাজ কয়লার মতো, এটা বলতে চাইছি। মায়া খুশি নিতুলকে জড়িয়ে ধরল। নিতুল মায়ার কানে কাছে গিয়ে বলল, বোন তুই কি তুহিন ভাইকে কিছু শিক্ষা দিতে চাস? আমারে বাগে নিস বোন, আমার বালক কবে থেকে দুষ্টুমি করতে পারি না। মায়া নিতুলকে ধাক্কা দিয়ে চুপটুপ দিল, মুখে রহস্যময় হাসি। নিতুল বুঝতে পারছে কিছু একটা করবে।
খুশি মনে নিজের রুমে চলে গেল। তুষার খান, দুই ভাই বোন মিলে কি করতে চাইছো শুনি? মায়া কিছু না। তুষার খান, আমারে শিখাইতে আসছো, আমি জানি কিছু একটা করবে, কিন্তু কার সাথে করবে আমারেও বাগে নিও। মায়া, আমি তো কিছুই করব না, ভালো মেয়েরা খারাপ কাজ করে, আমি ভালো মেয়ে তাই কিছু করব না। তুষার খান, সত্যি করে বলো কি করতে যাও? নিতুল তখনই তোমাকে জড়িয়ে ধরে যখন তুমি কোনো ভুল করতে যাও। মায়া তুহিন ভাইয়ের সাথে কিছু একটা করতে চাই, কিন্তু কি করব বুঝতে পারছি না। তুষার খান, তুমি পাগল নাকি? এটা ভুলেও করো না। তুহিনকে তুমি চেনো না, একবার রেগে গেলে কি উপর আল্লাহ জানে। মায়া, এসব আপনার ভাবতে হবে না, আপনি শুধু হ্যাঁ ঠিক আছে এসব বলবেন। তুষার খান, আচ্ছা এখন আমি যাই, একটু ঘুমাতে হবে। দুপুর পেরিয়ে সন্ধ্যা সুরে 7টা বাজে, এখন ও তুহিন রুম থেকে বের হয় নাই। তানিয়া বেগম ড্রয়িং রুমে বসে আছে। তুষার খান সন্ধ্যায় বাহিরে গেছে। নিতুল খান বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। নুহান পড়ছে মায়া রান্না করে। রহিমা বেগমের সঙ্গে কথা বলছে। মায়া আন্টি, তোমার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে, আম্মুর সাথে কথা বলতে ও এত ভালো লাগে না। মুখ মলিন হয়ে গেছে। রহিমা বেগম শুধু তার মেয়ের কথা শুনছে। সে চাইলে ও বলতে পারবে না মায়া তার মেয়ে। সে তার নিজের গর্বের সন্তান। রহিমা বেগম কিছু না বলে ড্রয়িং রুমে চলে গেল। তুহিন খান উপর থেকে নিচে নেমে আসছে ফোনে কথা বলতে বলতে। তুহিন খান, মামা তুমি ভালো আছো তো? শরীর ঠিক আছে? ঠিক মতো ডাক্তার দেখাও, মিষ্টি খাবার একদম খাবে না। খাদির মোল্লা, আরে ঠিক আছি, আমি শুনলাম তুমি বাড়িতে কারো সাথে কথা বলো না, এটা একদম ঠিক না। অতীত নিয়ে পড়ে থেকো না, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি এই কাজ করো না। তুহিন খান, ধন্যবাদ মামা আমাকে বোঝার জন্য। কাদির মোল্লা, শুনো বাবা, আমি তোর মামা বাবা না। আমার দেখে তোর বাবা তোকে বেশি ভালোবাসে, তাই তাদের কষ্ট দিস না। তুহিন খান, আচ্ছা মামা, আমি এখন একটু বের হব, ভাবছি পরে কথা হবে। আল্লাহ হাফিজ। তুহিন খান ফোন রেখে তানিয়া বেগমের সামনে দাঁড়িয়ে আছে। তানিয়া বেগম, কি এমন ভাবে দাঁড়িয়ে আছো? কেন, কি হয়েছে? কার সাথে কথা বলছো? তুহিন, মা রেডি হয়ে আসো, বাহিরে যাব। বাবা কোথায়? তোমার বাবা ইবাদের বাড়িতে গেছে, ফিরতে রাত হবে। তুহিন খান, তুমি রেডি হয়ে আসো, আন্টি যাবে, তাকে ও রেডি করে আসতে বলো। তানিয়া বেগম, আমার মনে হয় যাবে না, তারপর ও আমি জিজ্ঞেস করে আসি। তুহিন খান, আচ্ছা যাও। তানিয়া বেগম, সাদিয়া জাহান প্রভাকে জিজ্ঞেস করলো সে যাবে কি না। সাদিয়া জাহান প্রভা, না ভাবি আমি যাব না, তুমি মায়াকে নিয়ে যাও, আমার শরীরটা ভালো লাগছে না।